দূর থেকে আমাদের দৃষ্টি একটি তেলবাহী ট্রাকের উপর। ট্রাকের কাছে যেতেই ট্রাকটি দ্রুত সটকে পড়ল। তেল রাখা ড্রামটি রেখে আমাদের এড়িয়ে যেতে থাকলেন এই ব্যক্তি। কত ড্রাম বানাইছেন? হ্যাঁ, কত ড্রাম বানাইছেন? 3-4 ড্রাম লাগো। ঘরের ভেতর প্রবেশ করে বোঝা গেল এ পথে যতগুলো তেলবাহী ট্রাক যায় প্রতিটি ট্রাক থেকে তেল চুরি করে এখানে রাখা হয়। এটি চট্টগ্রামের পতেঙ্গা এলাকার দৃশ্য। কত করে রাখেন? কত করে? হ্যাঁ? কত করে রাখেন? অকটেন, ডিজেল কিংবা পেট্রোল সব ধরনের জ্বালানি তেল চট্টগ্রামের পদ্মা, মেঘনা ও যমুনার ডিপো থেকে বন্টন করা হয় সারা দেশে। চট্টগ্রাম থেকে সড়ক পথে যেতে তেল চুরি হয়ে যায় শত শত লিটার। সম্প্রতি নারায়ণগঞ্জের যমুনা ডিপো থেকে হাওয়া হয়ে গেছে 3,75,000 লিটার তেল। হইচই পড়ে যায় সারা দেশে। শিরোনাম হয় দেশের প্রধান প্রধান খবরের কাগজগুলোতে। এসব চোরাই তেল কোথায় যায় সেই সূত্র ধরে অনুসন্ধান করতেই ভয়ঙ্কর তথ্য উঠে আসে। টিম 360 ডিগ্রি খুঁজে পায় এমন এক পুলিশ কর্মকর্তাকে, যিনি এই চোরাই তেল বিক্রি করেন ফিলিং স্টেশন ভাড়া নিয়ে। তবে সরাসরি নন, পেছন থেকে নেতৃত্ব দেন তিনি। আমরা খুঁজে বের করেছি তার নেতৃত্বে থাকা পুরো চক্রটিকে। সাবরিনা ওয়াইফ হলো গোলাম মোস্তফা ওসি। মোস্তফা সাহেবের যে চাকরি করে আলমগীর, ওরা তেল দিত পাম্পে। তেল দেওয়ার পরে পর্যায়ক্রমে অবৈধ তেল, মানে আলমগীরের কাজ হলো অবৈধ তেল যত চোরাই তেল আছে ওইগুলি পাস করা মোস্তফার নামে, মানে মোস্তফা এটার মালিক আর কি। কাগজে কলমে কোথাও নাম নেই, কিন্তু পুরো চক্রের মাস্টার মাইন্ড। এই অপরাধীকে কি বলবেন? আর সেই অপরাধী যদি হয় একজন সরকারি কর্মকর্তা, তবে সাধারণত সরকারি কর্মকর্তারা ব্যবসা বাণিজ্য করলেও তা করেন তার স্ত্রী কিংবা নিকট আত্মীয় স্বজনের নামে। আর সেই সরকারি কর্মকর্তা যদি একজন পুলিশ হয়, তাহলে কি বলবেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজন পুলিশ কর্মকর্তা নারায়ণগঞ্জের তেল কারবারিদের নিয়ে গড়ে তুলেছেন সিন্ডিকেট। চোরাই তেলের সাথে ভেজাল মিশিয়ে তা বিক্রি করেন ফিলিং স্টেশন ভাড়া নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের অনুসন্ধান। দুই বন্ধু ঘুরতে বেরিয়েছিলেন ঢাকা শহরে। হঠাৎ গাড়ির জ্বালানি শেষ হয়ে যায় তাদের। মিরপুরের পশ্চিম কাফরুল এলাকা, সোভান ফিলিং স্টেশন। টাকা। কিন্তু তেল নেয়ার পর তাদের গাড়ি হঠাৎ ঝাঁকি দেওয়া শুরু করলো, গতিও কমে যায়। হুট করে এখান থেকে তেল নেওয়ার পরে থেকে গাড়ি জার্কিং করছে, রেস উঠতেছে না, কাপাকাপি করতেছে এবং কাপাকাপি করে বন্ধ হয়ে যাচ্ছে। তো এইটা আসলে আমরা এই ভেজাল তেলের সম্মুখীন আমরা যারা গাড়ি ইউজার এটা প্রায়ই হই। এবং আমি শুধু এই স্টেশনের কথা না, হাইওয়েতেও বিভিন্ন জায়গায় তেল নিয়ে একবার এরকম বিপদে পড়েছি। আমার পূর্ব অভিজ্ঞতা আছে যে তেল নিয়েছি, গাড়ি এরকম জার্কিং করছে, প্রবলেম হচ্ছে, পরে গ্যারেজে নিয়ে সেই তেল ফেলে নতুন তেল ভরার পরে গাড়ি ঠিক হয়েছে। তার মানে ওই ফিলিং স্টেশনে ভেজাল তেল বিক্রি করে। একদিন পর
ভেজাল তেল বিক্রির অভিযোগ নিয়ে আমরা এবার হাজির সেই সোবহান ফিলিং স্টেশনে। মুখোমুখি হলাম স্টেশন ম্যানেজার বিল্লাল হোসেনের। আমাদের এখানে তো ভেজাল তেল বিক্রি হয়, এই বিষয়টা আপনি জানেন কিনা? এটা ভেজাল তেল না, এখানে বর্তমানে আমি আসার পর কোনো ভেজাল তেল আসে না। অনেক আগে থেকেই এই ফিলিং স্টেশনের বিরুদ্ধে অভিযোগ, তারা ভেজাল তেল বিক্রি করে। এই স্টেশন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিলার। মেঘনার প্রধান কার্যালয় চট্টগ্রামে, এটা তাদের লিয়াজো অফিস। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের কেউ ক্যামেরার সামনে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হলেন না। তবে এখান থেকে পাওয়া গেল একটি তদন্ত প্রতিবেদন। এখানে দেখা যাচ্ছে সোবহান ফিলিং স্টেশন ভেজাল তেল বিক্রি করেছে। 2024 সালের জুন মাসে এই ফিলিং স্টেশন পরিদর্শনে এসে মেঘনা পেট্রোলিয়াম অবাক করার মতো তথ্য পায়। চিঠিতে বলা হয়, ওই বছরের মে মাসের শুরুতে সোবহান ফিলিং স্টেশনে অকটেন মজুদ ছিল 13,917 লিটার, আর ডিপো থেকে উত্তোলন করেছে আরও 94,500 লিটার। অর্থাৎ মে মাসে সব অকটেন বিক্রি করে দিলে তা অঙ্কে দাঁড়াবে 1,08,417 লিটার। অথচ রেজিস্টার খাতা যাচাই করে দেখা যায় মে মাসে অকটেন বিক্রি করেছে 1,70,786 লিটার। তাহলে 62,369 লিটার বেশি অকটেন এই স্টেশন পেল কোথা থেকে? এই 62,369 লিটার অকটেন কোথা থেকে এলো সেই প্রশ্ন রেখেছিলাম স্টেশন ম্যানেজার বিল্লাল হোসেনের কাছে। মেঘনার যে একটা তদন্ত প্রতিবেদন আছে, রিপোর্ট মজুদ ছিল 13,000 লিটার, ডিপো থেকে উত্তোলন 94,000 লিটার, কিন্তু বিক্রি হয়েছে হলো 62,000 লিটার বেশি বিক্রি। আমি এটার সম্পর্কে কোনো প্রশ্ন আমি যে থেকে বুঝে নিতেছি, আমি আমার মতো চালান। এই চিঠি থেকে বিল্লাল অনেকটা খেই হারিয়ে ফেললেন। যে পরিমাণ তেল বেশি বিক্রি করা হয়েছে তা পূরণ করতে এমন 7টি তেলবাহী গাড়ি লেগেছে। এই 7 গাড়ি তেল কোথা থেকে আসলো বিল্লাল স্বীকার না করলেও আমাদের গোপন সূত্র বলছে এই তেল এসেছে নারায়ণগঞ্জ থেকে। সূর্য ডোবার পর থেকেই টিম 360 ডিগ্রি চষে বেরিয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকায়। গভীর রাতে আমরা ছদ্মবেশে অবস্থান নেই শীতলক্ষ্যা নদীতে। ঘড়ির কাঁটায় এখন রাত বাজে ঠিক 1টা। আমরা এসেছি নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে। এখানেই রাত যত গভীর হয় ততই তৎপর হয়ে ওঠে চুরাই তেলচক্রের সদস্যরা। নদীতে এভাবেই সারি সারি তেলবাহী ট্যাঙ্কার। অকটেন সরাসরি চট্টগ্রাম থেকে পাইপলাইনের মাধ্যমে আসলেও অন্যান্য জ্বালানি তেল আসে এই ট্যাঙ্কারে, আর এখান থেকেই চুরি হয়ে যায় সরকারি তেল। পাশেই পদ্মা এবং মেঘনার তেলের ডিপো। তবে অপরিচিত মুখ দেখে সটকে পড়েছে তেলচোর চক্রের সদস্যরা। কিন্তু আমরাও হাল ছাড়তে রাজি নই। কিভাবে তেল চুরি হয় দেখতে চাই আমরা। কৌশলগত কারণে নদী থেকে আমরা এবার সড়কে উঠে আসি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড। মেঘনা তেলের ডিপোর সামনে তেলবাহী লরি থেকে এভাবেই তেল চুরির দৃশ্য আমাদের গোপন ক্যামেরায় ধরা পড়ল। ড্রাম ভরে এভাবেই তেল চুরি করা হয়। পথে যেতে যেতে লরি থেকে তেল নামানোর দৃশ্য দেখা গেলেও নিরাপত্তাজনিত কারণে আমরা সেখান থেকে বেরিয়ে আসি। তবে পরদিন সকালে সেই দোকানে ক্যামেরা নিয়ে হাজির টিম 360 ডিগ্রি।
এভাবেই সারি সারি দোকানে চলছে চোরাই তেল বিক্রি, যদিও খোলা বাজারে এভাবে তেল বিক্রি নিষিদ্ধ। রাতে গাড়ি থেকে তেল চুরি করে নামানো সেই দোকানে আমরা, দোকান মালিক নেই, কথা হয় তার কর্মচারীর সাথে। আচ্ছা, তোরা তেল আনো কোন জায়গা থেকে? সেটা তো আমি বলতে পারবো না, সে জানে। ট্রাকে এসে দিয়ে যায়? সেটা আমি জানি না, আমি আজকে নতুন আসছি। এবার আমরা আরেকটি দোকানে। আপনাদের তো লাইসেন্স লাগে তো, ব্যবসা করতে পারবো না পারতো না, ঠিক আছে, যাকে শিবিরে এলো নতুন ব্যবসায়ী হবে। এবার আমরা নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায়, যমুনা তেলের ডিপোর সামনে। দিনে দুপুরে এভাবে তেল চুরি হচ্ছে। লরির চালককে জিজ্ঞেস করতেই দিলেন গোজামিল উত্তর। যেখানে দিনে দুপুরে প্রকাশ্যে তেল চুরি হয়, সেখানে রাতে কি অবস্থা একটু ভেবে দেখুন। আর এখান থেকে হাজার হাজার লিটার তেল কোথায় যায় সেই অঙ্ক মেলাতে নিশ্চয়ই আর কষ্ট হবে না। অকটেনের সাথে ডিজেল আর ডিজেলের সাথে পেট্রোল মিশিয়ে সেটা কি তেল হয় তা এই চক্রই ভালো বলতে পারবে। যেই তেল কিনে দুই বন্ধু বিপদে পড়েছিল। তেল চুরির গল্প নিয়ে ফিরছি ছোট্ট একটি বিরতির পর। এবার আমরা যাব সোবহান ফিলিং স্টেশনের মালিকের কাছে, জানবো সেই ৬২,৩৬৯ লিটার অকটেন তিনি কিভাবে এনেছিলেন, কার কাছ থেকে এনেছিলেন। বেশি দেরি না করে চলুন সেই ফিলিং স্টেশনের মালিকের মুখোমুখি হওয়া যাক। হাসান উদ্দিন আহমেদ, বয়স ৯০-এর বেশি। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন এই বৃদ্ধ, বিছানা থেকে উঠতে পারেন না। রাজধানীর কাফরুলের সোবহান ফিলিং স্টেশনের মালিক তিনি। ঠিকভাবে কথা বলতে না পারার কারণে আমরা কথা বলি তার ছেলে শরীফুদ্দিন আহমেদ রাজুর সাথে। প্রশ্ন ছিল অতিরিক্ত ৬২,০০০ লিটার অকটেন তিনি কোথায় পেলেন। আমরা এটা ২০২৪ এপ্রিলের ৪ তারিখ মনজুর আহমেদের কাছে নিকট ভাড়া দেই। বৃদ্ধ হাসান উদ্দিন আহমেদ চলাফেরা করতে না পারায় ফিলিং স্টেশনটি ভাড়া দেন মওদুদ আহমেদ নামে এক ব্যক্তির কাছে। তার মানে মওদুদ আহমেদ বলতে পারবেন সেই ভেজাল তেল তিনি কোথা থেকে এনেছেন। মওদুদ আহমেদ থাকেন মানিকগঞ্জে, তবে তাকে পেতে বেশি বেগ পেতে হয়নি। তিনি আমাদের সময় দেন ঢাকার চন্দ্রিমা উদ্যানে। শোনা যাক ভেজাল তেল তিনি কিভাবে আনেন। উত্তরা পশ্চিমের ওসি উনি তখন আমার সাথে প্রথম পাম্প কেনার জন্য পরিচয় হলো। প্রথমে পাম্প কিনতে গেছিলো জাস্ট অ্যান্ড জেসমিন, এই মোস্তফা। পরে তখন থেকে আমাকে বলতো ভাই আমাকে একটা পাম্প নিয়ে দেন বা ব্যবসায়ী রাখেন। প্রতিদিনই বলতো, ফোন দিত দু একদিন পরপরই, খুব মানে আমাকে ঘন্টায় ঘন্টায় ফোন দিত। ফোন দেওয়ার পরে ওনাকে বললাম, পরে আমি এই পাম্পটা আমি যখন নিলাম তখন আমার অর্থনৈতিক সমস্যার কারণে পরে বললাম তাহলে এটার সাথে জড়িত থাকেন। সাবরিনা এরা তো কেউ না, এর মেন মাস্টার মাইন্ড হলো গোলাম মোস্তফা। এই ওসি, এই পরিচালনা, এই সব কিছু এই ওসি করতেছে। তার মানে আড়াল থেকে উত্তরা পূর্ব থানার বর্তমান ওসি গোলাম মোস্তফা তার স্ত্রী সাবরিনা আক্তারের নামে স্টেশনটি ভাড়া নেন। এবার আমাদের সামনে দুটি চুক্তিপত্র, একটি হাসান সাহেবের সাথে মওদুদের। এই চুক্তিটি হয় ২০২৪ সালের ৪ এপ্রিল, আর মওদুদের সাথে সাবরিনার চুক্তি হয় একদিন পর ৫ এপ্রিল। তার মানে স্টেশনটি ভাড়া নিয়ে মওদুদ একদিনও চালাতে পারেননি। উনি একটা বই স্টাম্প করে নিয়ে আসলো ওনার নামে লিখে। পরে বললো ভাই, স্টাম্প করার পরে উনি আমার বললো যে ভাই লিখিতভাবে পুরোটাই লেখা নিয়ে আসছে। পরে বললাম যে ভাই এভাবে তো হবে না। বললো যাক সম্পর্কের কারণে ভাই যে কোনোভাবে, আলমগীর আর মোস্তফা ছিল, তা বললো যে কোনোভাবে এটা দেন, সমস্যা হবে না। তবে সাবরিনা একা নন, মওদুদের কাছ থেকে ফিলিং স্টেশনটি ভাড়া নেন হৃদয় দেওয়ান নামে এই ব্যক্তিও।
সাবরিনা আর হৃদয় দেওয়ানের মুখোমুখি হতে হবে আমাদের। নথির তথ্য বলছে, পুলিশ পরিদর্শকের স্ত্রী সাবরিনা আক্তারের গ্রামের বাড়ি পাবনা জেলার আমিনপুর থানার চর গোবিন্দপুর গ্রামে। তিনি গ্রামের বাড়িতে থাকেন না। এবার হাজির হলাম সাবরিনা আক্তারের ঢাকার বাসা মোহাম্মদপুরের নূরজাহান রোডে। এটি তাদের নিজস্ব ফ্ল্যাট। সাবরিনা আক্তার জি, উনি আছে? হ্যাঁ উনি আছে। ওনাকে একটু ফোন দেন, বলেন যে যমুনা টিভি থেকে আসছে, আপনার সাথে কথা বলতে চাই। আচ্ছা, আমি ফোন দিচ্ছি। টিম 360 ডিগ্রির পরিচয় জেনে সাবরিনা মিথ্যা তথ্য দিতে বললেন বাসার নিরাপত্তা প্রহরীকে। গাড়ি গেল। কে? গাড়ি নামে গেল না? হ্যাঁ, চলে গেল। এই সাবরিনা আক্তার গাড়িতে ছিল উনি? কোথায় গেল? ও স্কুলে ছেলে কালকে। কথা বলছে আমাদের সাথে না কি বলছে? আমি বলছি যে ম্যাডাম হ্যাঁ আমি স্কুলে ছেলেগুলো নিয়ে আসে আয় 2-4টাই। সাবরিনা আমাদের সাথে লুকোচুরি করলেও আরেকটি তথ্য চলে আসে আমাদের সামনে। মেঘনা পেট্রোলিয়াম 2024 সালের জুন মাসে ভেজাল তেল বিক্রির সন্ধান পেলে তড়িঘড়ি করে সাবরিনা তার শেয়ার দিয়ে দেন মোহাম্মদ জিয়াউল নামের এক ব্যক্তির কাছে। এই জিয়াউলের গ্রামের বাড়িও সেই পাবনাতেই। তবে ঢাকার ঠিকানা বলছে জিয়াউল থাকেন পূর্ব রাজাবাজারে। রাজাবাজারের জিয়াউলের খোঁজে টিম 360 ডিগ্রি। জিয়াউল হোসেন উনি তো বাইরে গেছে। ওনার বাসায় কি আছে? বাসায় কেউ নেই। উনি একাই থাকে? না, তাহলে ওয়াইফটা থাকে, ওয়াইফটা বোধ বাইরে গেছে। ভাগ্য খারাপ বলতে হবে আমাদের, সাবরিনার পর জিয়াউলকেও বাসায় পেলাম না। জিয়াউলের সঙ্গে কথা হয় মোবাইল ফোনে। জিয়াউল হোসেন ভাই বলছেন? আচ্ছা, সাবরিনা আপনার কি হয়? সাবরিনা আমার পরিচিত, আমার আত্মীয়। কথা বলা আজ এবং কালকে আমার কোর্টে অনেক চাপ। আমাদের পাম্পে আসবেন? হ্যাঁ, পাম্পে আসতে পারি। আচ্ছা, তাহলে আজকে এবং কালকে আমি পারবো না, আমি আপনাকে জানাবো না, এটা আমার নাম্বার। তার মানে আত্মীয়র নামে মাত্র শেয়ার হস্তান্তর করেছেন সাবরিনা আক্তার। আমাদের সেই সোভান ফিলিং স্টেশনে দেখা করার কথা বলে পরদিন ফোনে উল্টো সুরে কথা বলতে থাকেন। আপনি কি পেট্রো বাংলা? গণমাধ্যমের এত ইন্টারেস্ট কেন এই জায়গাতে? মানে এত গণমাধ্যম যে আপনি আমাকে খুঁজে বের করলেন, আমার পাম্পের তেল 2 নাম্বার, আর গণমাধ্যম দেশে নাই। এবার তার পার্টনার হৃদয় দেওয়ানের খোঁজ নিতে চাই আমরা। চুক্তিনামায় ব্যবহার করা ঠিকানার সূত্র ধরে আমরা হাজির হই নারায়ণগঞ্জের লালপুর এলাকায়। লালপুর বিয়ে রোড কোনটা? বিয়ে রোড কিন্তু কেউই চিনতে পারলেন না এই ঠিকানা। আমরা ফিরতে চাই সেই মওদুদের কাছে, যিনি হাসান উদ্দিনের কাছ থেকে ফিলিং স্টেশনটি ভাড়া নিয়ে হৃদয় দেওয়ানকে দিয়ে দেন। তিনি হয়তো কিছুটা তথ্য দিতে পারবেন। কাগজে কলমে সাবরিনার নাম দিয়েছে ওয়াইফ এবং হৃদয় দেওয়ান, আবার মাঝখানে এই জিয়াউল হক তো কেউ না পাম্পে, ওকে আমি চিনিই না। অপরিচিত একটা লোককে যদি আপনি বলেন যে আমি একটা স্টাম্প করে একজন লোকের বোয়া দিয়ে দিলাম, আমি একটা লোক এখন একটা সেট করলাম, আমি তার চিনি না, ওই মালিক, এটা কি সম্ভব? অনুসন্ধানে বেরিয়ে আসে হৃদয় দেওয়ান ও আলমগীর সম্পর্কে মামা ভাগ্নে। দুজনই নারায়ণগঞ্জের তেল চুরি চক্রের অন্যতম সদস্য। হৃদয় দেওয়ানের মামা মনোয়ার হোসেন আলমগীরের খোঁজে ফতুল্লায় টিম 360 ডিগ্রি। তার ছবি দেখেই অনেকেই চিনতে পারলেন। প্রায় 4-5 মাস ধরে তো দেখি না। এখন কই থাকে জানেন? কই বসে রে? তো আপনি তেলের গাড়ি আছে আর কি। কয়টা গাড়ি আছে? 2টা গাড়ি আছে, একটা ছোট গাড়ি, একটা বড় গাড়ি। আলমগীর 5 আগস্টের পর থেকে পলাতক। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নেতাদের ঘনিষ্ঠ ছিলেন এই আলমগীর। ছিলেন চোরাই তেলের অন্যতম কারবারি ও যমুনা তেল ডিপোর সিবিএ নেতা জয়নাল আবেদিন ওরফে টুটুলের অন্যতম শিষ্য। এবার এই টুটুল সম্পর্কে একটা ধারণা নেওয়া যাক। টুটুল যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের 4র্থ শ্রেণীর কর্মচারী, প্রায় 1 দশক ধরে সিবিএ সভাপতি, তেল চুরি চক্রের অন্যতম মাস্টার মাইন্ড। এই বহুতল ভবনের মালিক
চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী জয়নাল আবেদিন টুটুল। বাড়িতে গিয়ে তাকেও পাওয়া গেল না। তিনিও গা ঢাকা দিয়েছেন 5ই আগস্টের পর থেকে। এই টুটুলের অন্যতম শিষ্য আলমগীর ও তার ভাগ্নে হৃদয়ের কাজ হলো ফিলিং স্টেশন ভাড়া নেওয়া। ভাড়ার নামে আসলে তারা পুরো স্টেশন দখল করে নেন, যার ভুক্তভোগী হাসান উদ্দিনের পরিবার। আমরা পাম্পে আশেপাশে তো যেতেই পাই না, গেলেও প্রাণনাশের হুমকি দেয় এবং এটা তারা বিভিন্ন ধরনের ক্যাডার পুষেন যাতে আমরা কোনো প্রকার লোক আমরা ওইখানে না দিতে পারি। পেছন থেকে ভালোই কলকাঠি নাড়ছেন পুলিশ কর্মকর্তা। ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি বিষয়টিকে নিয়ে গেছেন আদালতে, যাতে দীর্ঘদিন ফিলিং স্টেশনটি দখলে নিয়ে চোরাই তেল বিক্রি করতে পারেন। কিন্তু তাদের আবেদন খারিজ করে দেন আদালত। তারপরও কিভাবে টিকে আছে এই তেল কারবারিরা? ফিরছি ছোট্ট আরেকটি বিরতির পর। আশ্চর্য হলো সত্য যে নারায়ণগঞ্জের আসলে তেল কারবারিদের সাথে একটা সখ্যতা গড়ে ওঠে পুলিশ সদস্যদের। দমন করতে গিয়ে নিজেরাই হয়ে যান বড় বড় কারবারি। তবে সবাই না, হাতে গোনা কয়েকজন নাম লিখিয়েছেন এই দলে। নারায়ণগঞ্জের জাঙ্গাল এলাকা, প্লানা ফিলিং স্টেশন। এই পাম্পটি স্থানীয়দের কাছে ওসি পাম্প হিসেবে পরিচিত, কারণ এই পাম্পের মালিক সাইফুল ইসলাম নারায়ণগঞ্জের একজন সাবেক ওসি। বর্তমানে তিনি অবসরে। পাম্পে গিয়েও পাওয়া গেল না ওসি সাইফুল ইসলামকে। মোবাইল ফোনে কল করা হলেও সাড়া দেননি তিনি। তার মানে নারায়ণগঞ্জ পুলিশে চাকরি করলেই মেলে আলাদিনের তেলের চেরাগ। সেই চেরাগে একের পর এক পুলিশ কর্মকর্তারা হয়ে ওঠেন চোরাই তেলের ব্যবসায়ী। ওসি গোলাম মোস্তফাও দীর্ঘদিন ছিলেন নারায়ণগঞ্জের বিভিন্ন থানায়, ছিলেন জেলা পুলিশ সুপারের গোয়েন্দা শাখায়। সেই সুবাদে সখ্যতা গড়ে উঠেছিল নারায়ণগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার ও ডিএমপির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ ওরফে আলোচিত ডিবি হারুনের সাথে। উত্তরা পূর্ব থানার আগে গোলাম মোস্তফা ছিলেন ডিএমপি গোয়েন্দার তেজগাঁও বিভাগে। স্ত্রীর নামে সোভান স্টেশন তৃতীয় পক্ষ থেকে ভাড়া নিলেও সরাসরি হস্তক্ষেপ করেন ওসি গোলাম মোস্তফা। এমনই অভিযোগ করলেন মওদুদ। হৃদয় দেওয়ান এবং সাবরিনা এরা তো কেউ না, এর মেন মাস্টার মাইন্ড হলো গোলাম মোস্তফা। এই ওসি, এই পরিচালনা, এই সব কিছু এই ওসি করতেছে। আইনের লোক ওসি গোলাম মোস্তফা বিষয়টি নিয়ে যান আদালত পর্যন্ত। তবে ভাড়াটিয়ার অধিকার এবং সরকারকে ভাড়া দেওয়ার বিষয়ে আবেদন করলে আদালত তা খারিজ করে দেন। বিষয়টি আরও পরিষ্কার হতে আমরা হাজির হই একজন আইনজীবীর সামনে। এই মুহূর্তে যিনি মালিক, প্রপার্টির মালিক, তিনি এই আদালতের এই খারিজাদেশের ফলে তিনি ইচ্ছে করলে যেই প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে যে উপভাড়াটিয়া আছে তাকে সেখান থেকে সরিয়ে তিনি তার ইচ্ছে মতো তার যে মালিকানাধীন যেই ইন্টারেস্ট তিনি সেটা ভোগ করতে পারেন, বা তার প্রপার্টি তিনি যেভাবে খুশি ব্যবহার করবার এই মুহূর্তে এখতিয়ার রাখেন। তার মানে আইন বলছে মূল মালিক হাসান উদ্দিন আহমেদের এই ফিলিং স্টেশনটি দখলে নিতে কোনো বাধা নেই। কিন্তু মূল মালিকরা দখলে গেলেই হুমকি ধমকি দিতে থাকে ওসি গোলাম মোস্তফার লোকজন। উত্তরা থানার ওসি উনি মেন বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে এবং পাম্পে আমরা ঢুকতে পারছি না, এবং ওনারই এক সহযোগিতা তারাই পাম্প চালাচ্ছে এখন বর্তমানে। এ বিষয়ে ওসির মুখোমুখি হতে কয়েক দফা উত্তরা পূর্ব থানায় গেলেও তাকে পাওয়া যায়নি। অন্য কর্মকর্তারা জানান তিনি বেশ কয়েকদিন ধরে অফিসে আসছেন না। তার সাথে কথা হয় মোবাইল ফোনে। ডেঙ্গু হয়েছে কবে থেকে? কি হাসপাতালে না বাসায় ভাই? অসুস্থ হয়ে পড়েছেন তিনি। কয়েকদিন পর আবারও তার সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
ভুক্তভোগীদের অভিযোগ, নামে স্ত্রী কিংবা তার আত্মীয় থাকলেও ফিলিং স্টেশন দখল ও চোরাই তেল বিক্রির সাথে সরাসরি জড়িত ওসি গোলাম মোস্তফা। সরকারি কর্মকর্তা হওয়ার কারণে কাগজে কলমে কোথাও তার নাম কিংবা স্বাক্ষর নেই। তারপরও বিষয়টিকে কিভাবে দেখছেন এই অপরাধ বিশেষজ্ঞ? তিনি যেহেতু পুলিশে চাকরি করেন, কিভাবে কাগজপত্র তৈরি করতে হয়, কার নামে তৈরি করতে হবে, সেটা সে ভালোই জানে। কিন্তু এটা বোঝা যাচ্ছে তার ইশারায়, তার সিদ্ধান্তে এবং তার নিয়ন্ত্রণে এই পেট্রোল পাম্পটি চলছে। এখন চাকরিরত অবস্থায় এই ধরনের যে কাজ করা, ক্রেতার সাথে প্রতারণা করা, মানহীন তেল বিক্রি করা এবং যাদের কাছ থেকে তার মানসম্পন্ন তেল ক্রয় করা উচিত, সেই জায়গা থেকেও একটা অভিযোগ আছে এবং সেখান থেকেও একটা তদন্ত আছে যেখানেও তার এই অভিযোগগুলো প্রমাণিত। সেই সূত্র ধরে দেশের তিনি যেহেতু পুলিশ অফিসার, তার তো চাকরি বিধি আছে, তার চাকরি বিধি অনুযায়ী এটি এক দ্রুত সময়ের মধ্যে, আমরা বলতে চাই দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত করে তার চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। ওসি গোলাম মোস্তফার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে আমরা গিয়েছিলাম ডিএমপির মিডিয়া সেলে, কিন্তু বক্তব্য দিতে রাজি হলেন না কেউ। আমরা আবারও সেই মওদুদের সামনে, যিনি হাসান উদ্দিনের কাছ থেকে ভাড়া নিয়ে ওসি গোলাম মোস্তফার স্ত্রীর কাছে ভাড়া দিয়েছিলেন। ভাড়াটিয়া উচ্ছেদ নোটিশ দেওয়ার পর থেকেই শান্তিতে নেই তিনি। একের পর এক ভুতুড়ে মামলা খেয়ে বাড়ি ছাড়া এখন। বাসায় থাকতে আমার নামে অবৈধ ভুয়া মামলা দিয়েছে যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ। প্রতিদিনই হুমকি দামকি পুলিশ পাঠানোর জন্য রাত্রে বাসায় থাকতে পারি না, এবং ঢাকা শহরে আসলে বিভিন্ন সন্ত্রাস বিভিন্ন হুমকি দামকি দিয়ে আমার গুলি করে মেরে ফেলবে, বিভিন্ন জায়গায় লোক সেট করে রাখে। তো এই জন্য আমি পালিয়ে বেড়াইতেছি, আমি ঠিক মতো বাসায় যেতে পারতেছি না গোলাম মোস্তফার অত্যাচারে। যে পুলিশ অপরাধীদের দমন করবে, পাশে দাঁড়াবে সাধারণ মানুষের, সেই পুলিশই যদি হয়ে ওঠেন অপরাধীদের পেছনের শক্তি, হয়ে ওঠেন আতঙ্ক, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? জুলাই আন্দোলন করে নতুন বাংলাদেশে নতুন পুলিশ চেয়েছিল সাধারণ মানুষ, কিন্তু কিছু পুলিশ তাদের চরিত্র বদলাতে পারেনি। কবে বদলাবে কে জানে, কিংবা আদৌ কি বদলাবে? সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।